আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সৃজনশীল আছে ওই 2 নম্বরটা নিয়ে আলোচনা করব। কি বলছে দেখো তো উদ্দীপকে, তাসফিক অল্প পরিশ্রমী, তবে সে সপ্তাহে 2 থেকে 3 দিন বন্ধুদের সাথে খেলাধুলা করে। তাহলে অল্প পরিশ্রমী 2 থেকে 3 দিন খেলাধুলা করে, এই যে লাইনটা লিখে দিছে এটা কিন্তু আমাদের পরবর্তীতে ম্যাথ করার কাজে লাগবে। তার বয়স 16 বছর, উচ্চতা 170 সেন্টিমিটার এবং ওজন 62 কেজি দেওয়া আছে। তাহলে 16 বছর বয়সী একজন কিশোরের কথা বলছে, যে কিশোরের উচ্চতা হচ্ছে 170 সেন্টিমিটার, ওজন 62 কেজি, যে অল্প পরিশ্রম করে তবে সপ্তাহে 2 থেকে 3 দিন বন্ধুদের সাথে খেলাধুলা করে। উদ্দীপকটা বুঝতে পারার পরে চলো আমরা প্রশ্নে যাই। কি বলছে দেখো তো, খাদ্য সংরক্ষণ বলতে কি বুঝো বা খাদ্য সংরক্ষণ কাকে বলে। এখন খাদ্য সংরক্ষণ করব আমরা। এখন খাদ্য যে দ্রব্যগুলা এগুলো তো পচনশীল, পচে যাইতে পারে। সেক্ষেত্রে পচনের হাত থেকে রক্ষা করে আমরা ওই খাদ্যটার গ্রহণযোগ্যতাটা বজায় রাখবো। মানে সেক্ষেত্রে পচা খাবার তো কেউ খাইতে চাবে না। সেক্ষেত্রে আমরা পচনের হাত থেকে রক্ষা করে মানে ক্রেতাদের কাছে এটার গ্রহণযোগ্যতাটা বজায় রাখবো। যে প্রক্রিয়ায় খাদ্যের পচন রোধ করে খাদ্যের গুণাগুণ, গ্রহণযোগ্যতা এবং খাদ্য মান অটুট রাখা হয়, ওইটাকে হচ্ছে আমরা খাদ্য সংরক্ষণ বলতেছি। এরকম বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে। আমরা রোদে শুকায়ে কোনো কিছু মাছ এগুলাকে হচ্ছে সংরক্ষণ করতে পারি। তারপরে আচার তৈরি করে, মোরব্বা তৈরি করে, এছাড়া হচ্ছে তোমার মানে বিভিন্ন কৌটাজাত করে, এরকম বিভিন্ন প্রসেস আছে যেগুলোর মাধ্যমে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। আবার কিছু বিষাক্ত পদার্থ, ফরমালিন ব্যবহার করার মাধ্যমেও কিন্তু আমরা খাদ্যগুলোকে পচনের হাত থেকে রক্ষা করতে পারি। কিন্তু এটা মানে সঠিক প্রসেস না। এই যে ফরমালিন ব্যবহারের কারণে কিন্তু মানে খাদ্য হিসেবে গ্রহণ করলে সেক্ষেত্রে আমাদের শারীরিক বিভিন্ন ধরনের ক্ষতি হইতে পারে। যার জন্য আমরা যে প্রাকৃতিকভাবে খাদ্য সংরক্ষণ করার যে প্রসেসগুলো ওগুলো অনুসরণ করব। তাহলে ওই পচনের হাত থেকে রক্ষা করে খাদ্যকে সংরক্ষণ করার জন্য, মানে দীর্ঘদিন তোমার কাছে তুমি রাখবা, সেক্ষেত্রে তোমার অবশ্যই ওই খাবারটা পচে গেলে তো হবে না, অথবা গুণগত মান নষ্ট হয়ে গেলে তো সেটা তুমি সংরক্ষণ করে লাভ নাই। এই যে গুণাগুণগুলা ঠিক রেখে, গ্রহণযোগ্যতাটা ঠিক রেখে পচনের হাত থেকে রক্ষা করার যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে আমাদের খাদ্য সংরক্ষণ। এরপরে দেখো কি বলছে, যকৃৎকে রসায়ন গবেষণাগার বলা হয় কেন। যকৃৎ বলতে আমরা লিভার বুঝতেছি বা কলিজাটাকে বুঝাচ্ছি। এখন এই যকৃৎটা কোথায় থাকে, পাকস্থলী, ধরো এটা পাকস্থলীর এই উপরে এরকম একটা অংশ, এটা হচ্ছে আমাদের যকৃৎ। এই যকৃৎ বা কলিজা এটাকে আমরা কেমিস্ট্রি ল্যাবের সাথে তুলনা করতে পারি। কি জন্য, এইখানে ভিতরে তোমার পিত্তরস উৎপন্ন হয়। পিত্তরস উৎপন্ন হয়, এই পিত্তরস কি করে, আমাদের স্নেহ জাতীয় খাদ্যগুলো পরিপাক করতে সাহায্য করে। তোমার বেশি অম্লীয় পরিবেশে খাদ্য পরিপাক হইতে পারে না, যার জন্য ক্ষারীয় পরিবেশ তৈরি করে। এরপরে পিত্তরসটা জমা থাকে হচ্ছে তোমার পিত্তথলির ভিতরে। অনেকে কিন্তু এই ভুল ধারণাটা পোষণ করে যে পিত্তথলিতে বুঝি পিত্তরস তৈরি হয়, আসলে কিন্তু না। পিত্তরস যকৃতে তৈরি হয় এবং জমা থাকে হচ্ছে পিত্তথলির ভিতরে, যেটা খাদ্য পরিপাকে সাহায্য করতেছে। তাহলে পিত্তরস তৈরি করতেছে। গ্লাইকোজেন সঞ্চয়, গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজ সঞ্চয় করার যে প্রক্রিয়াটা। আমরা যদি অতিরিক্ত গ্লুকোজ গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের প্রতিদিনের চাহিদায় যতটুকু শক্তি বার্ন হবে, ওইটা ছাড়াও যতটুকু এক্সট্রা থাকতেছে ওইটা কিন্তু আমাদের যকৃৎ জমা করে রাখতেছে গ্লাইকোজেন রূপে। তারপরে দেখো অ্যামিনো অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রিত রাখে। অ্যামিনো অ্যাসিড আমরা কোথা থেকে পাই, আমিষ জাতীয় খাদ্য থেকে পাই। একমাত্র আমিষ জাতীয় খাদ্যই কিন্তু আমাদেরকে নাইট্রোজেন সাপ্লাই দেয়। তাহলে এই যে আমিষ জাতীয় খাদ্য থেকে পাওয়া যে অ্যামিনো অ্যাসিড, এগুলা মাত্রা নির্দিষ্ট রাখতেছে হচ্ছে যকৃৎ। পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকণা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। তাহলে এই কাজটা, পিত্তরস তৈরির কাজটা যেহেতু যকৃৎ করতেছে, তাহলে আমরা বলতেই পারি যে চর্বি জাতীয় খাদ্যগুলো ক্ষুদ্র কণায় পরিণত করার কাজটাও যকৃৎই করতেছে। খাদ্যের অম্লভাব দূর করে। অম্লভাব দূর করবে কিভাবে, ওই যে পিত্তরস অনেক বেশি ক্ষারীয় হয়, ওই পিত্তরস তৈরির মাধ্যমেই হচ্ছে তোমার এই ক্ষারীয় পদার্থটা অম্লীয় ভাবটাকে কিছুটা প্রশমিত করে ফেলে বা কমায় আনে। যকৃতে এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হচ্ছে, এই যে এত কাজ যকৃৎ সম্পন্ন করতেছে, যার জন্য আমরা যকৃৎকে কেমিস্ট্রি ল্যাব বলতে পারি বা রসায়ন গবেষণাগার বলতে পারি। এরপরে কি বলছে দেখো তো, তাসফিকের বিএমআই নির্ণয় করতে বলছে। এই যে বিএমআই, এটা ফুল ফর্ম যদি আমি বলি, বডি, এমতে মাস, আইতে ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স। মাস মানে কি, ভর। তাহলে এটা তোমার কি করবে, ভর বা ওজনটা
তোমার উচ্চতা অনুযায়ী ঠিক আছে কিনা এটা নির্ণয় করতে সাহায্য করবে। তাহলে BMI দ্বারা আমরা কি নির্ণয় করতে পারি? স্থূলতার পরিমাণ নির্ণয় করতে পারি। তুমি কতটুকু স্থূল, তোমার উচ্চতার উপর ভিত্তি করে তোমার এতটুকু ওজন কি ঠিক আছে নাকি এটা আমরা নির্ণয় করতে পারতেছি। তাহলে চলো BMI নির্ণয় করার জন্য আমাদের এখানে লাগবে উচ্চতা আর ওজনটা লাগবে। উচ্চতা এবং ওজন এটাকে হচ্ছে আমরা অনুপাত নির্ণয় করলেই BMIটা নির্ণয় করতে পারবো। চলো যদি আমরা ম্যাথটা করি, কি কি দেওয়া আছে? ওজন দেওয়া আছে 62 কেজি। তাহলে প্রথমে যা দেওয়া আছে এটা আমরা চলো এখান দিয়ে লিখে নিই। দেওয়া আছে ওজন 62 কেজি এবং উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা 170 সেন্টিমিটার দেওয়া আছে। উচ্চতা 170 সেন্টিমিটার। এখন BMI এর ক্ষেত্রে আমরা উচ্চতা সেন্টিমিটারে বসাইতে পারি না, আমাদেরকে এই মানটা লাগবে হচ্ছে মিটারে। তাহলে এই মানটাকে এখন আমি মিটারে নিয়ে যাব। সেন্টিমিটারকে মিটারে কিভাবে নেয়? 100 দ্বারা ভাগ করে, তাই না? 100 দ্বারা ভাগ করছি, এটা এখন মিটার হয়ে গেছে। 100 আছে দুইটা শূন্য থাকলে 2 ঘর আগে দশমিক আসবে। 170টা লেখার পরে এই যে দুইটা শূন্য, এই জন্য তুমি 1 2 ঘর আগে এই দশমিকটা বসায় দাও। যদি 100 গুণ আকারে থাকতো তাহলে দশমিকটা 2 ঘর ডানে চলে যাইতো, ভাগ আকারে থাকলে বামে চলে আসতেছে। এখন আমরা কি জানি? সূত্রটা বসাবো। আমরা জানি BMI সমান উপরে থাকবে আমাদের ওজন আর নিচে থাকবে উচ্চতার বর্গ। এই ওজনটা অবশ্যই কেজিতে থাকবে এবং উচ্চতাটা অবশ্যই মিটারে থাকবে। তাহলে আমরা তো এভাবে নির্ণয় করছি, মানটা বসায় দাও 62 আর উচ্চতা কত? 1.70, যেটার উপর অবশ্যই বর্গ দিতে হবে। এখন তুমি ক্যালকুলেটরে বসাও, সাথে সাথে হচ্ছে আমাদের মানটা বের হয়ে যাবে। কত? 62 ভাগ 1.70। এটার উপর কিন্তু বর্গটা মনে করে দিও। আমি অনেককেই দেখছি যে এই সূত্রে বর্গ বসায় কিন্তু ক্যালকুলেটরে চাপার সময় বর্গটা চাপে না। 21.453 দশমিকের পরে 3টা সংখ্যা নিলেই এখানে যথেষ্ট। তাহলে এই যে BMI নির্ণয় করতে বললো, BMI হচ্ছে 21.453। এখন এটার কোনো একক নাই, আমাদের বইয়ে এটার কোনো একক দেওয়া নাই, কিন্তু তুমি যদি চাও সেক্ষেত্রে একক বের করা যায়। কিন্তু এই যে উপরে কেজি আর নিচে হচ্ছে মিটার স্কোয়ার, যেটা মিটার ইনভার্স। এরকম একটা একক বের হয়, কিন্তু বইয়ে যেহেতু একক দেওয়া নেই আমরা এককটা ইউজ করব না। সেক্ষেত্রে আমাদের উত্তর এখান পর্যন্ত শেষ। আমাদেরকে কি বলছে? যে তাসফিকের BMI নির্ণয় করতে বলছে। তাহলে আমরা BMIটা নির্ণয় করলাম, এতটুকু হচ্ছে আমাদের এখানে উত্তর। এরপরে চলো পরের প্রশ্নটাই আমরা যাই। প্রতিদিন কি পরিমাণ ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণে তাসফিক তার ওজন ধরে রাখতে পারবে? কি পরিমাণ খাদ্য গ্রহণ, সেক্ষেত্রে কতটুকু পরিমাণ ক্যালোরি গ্রহণ করা লাগবে, কতটুকু ক্যালোরির চাহিদা আছে, এগুলো কিন্তু আমরা BMR এর মাধ্যমে নির্ণয় করতে পারি। BMR, এই যে BMR নির্ণয় করার মাধ্যমে কিন্তু আমরা এই ক্যালোরির চাহিদাটা বের করতে পারি। BMR এর ফুল ফর্ম যদি আমি তোমাকে বলি, ব্যাসাল মেটাবলিক রেট। বিতে ব্যাসাল, এমতে মেটাবলিক, আরতে রেট। এই যে ব্যাসাল মেটাবলিক রেট, তুমি ধরো পূর্ণ বিশ্রামরত অবস্থায় আসো, অর্থাৎ আজকে তুমি কোনো পরিশ্রম করলা না, কোনো ভারী কাজ করলা না, সেক্ষেত্রে তুমি বিশ্রামরত অবস্থায় থাকলেও তোমার শ্বাসকার্য কিন্তু চলতেছে, তুমি তো নিঃশ্বাস বন্ধ করে ঘুমায় থাকতেছো না, তোমার হার্ট তো পাম্প করতেই আছে। এরকম তো না যে আমি বিশ্রাম নিচ্ছি, তুমি বললা যে হৃৎপিণ্ড তোমার আজকে কাজ করা লাগবে না, তুমিও আজকে বিশ্রাম নাও, এরকম তো হবে না, সে তো কাজ করতেই আছে। তারপরে তুমি যখন শুয়ে বসে থাকতেছো, সেক্ষেত্রে তোমার রেচন প্রক্রিয়া তো সম্পন্ন হচ্ছে, তোমার মূত্র তৈরি হচ্ছে, মল তৈরি হচ্ছে, এবং তুমি যখন ঘুমায় থাকতেছো তখন তো মানে অলস জীবনযাপন করতেছো, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আমাদের মাথায় আসে। তাহলে তুমি কল্পনা করা থেকে তো মানে বিরত থাকতেছো না। সেক্ষেত্রে এই যে অভ্যন্তরীণ কার্যাবলীগুলো সম্পন্ন করার জন্য কিছু পরিমাণ শক্তি খরচ হয়। তার মানে পূর্ণ বিশ্রামরত অবস্থায় তোমার যতটুকু শক্তির চাহিদা, ওইটাই আমরা নির্ণয় করতে পারবো হচ্ছে BMR এর মাধ্যমে। তাহলে পূর্ণ বিশ্রামরত অবস্থায় যদি বের করা যায়, সেক্ষেত্রে আমরা পরিশ্রমের উপর নির্ভর করে, কতটুকু পরিশ্রম করতেছে ওইটার উপর নির্ভর করে আরেকটা সংখ্যা গুণ করবো, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে চলো আমরা BMRটা নির্ণয় করি। সেক্ষেত্রে আমার কি লাগবে? বয়স লাগবে, উচ্চতা লাগবে এবং ওজনটা লাগবে। তাহলে চলো আমরা যদি BMR নির্ণয় করতে যাই, এক্ষেত্রে কিন্তু দুইটা কথা আছে। তোমাকে অবশ্যই ছেলেদের সূত্র আর মেয়েদের সূত্র আলাদা মনে রাখা লাগবে। উদ্দীপকে যেহেতু আমাদের তাসফিকের কথা বলছে, সে হচ্ছে ছেলেদের নাম, আমরা শুনেই বুঝতে পারতেছি। তাহলে আমরা কি হবো? ছেলেদের সূত্রটা বসাবো। 66 এটার সাথে কি করব? 13.7 ওজনের সাথে গুণ করে যোগ করব।
উচ্চতাটা সেন্টিমিটারে, ওজন নিব এখানে কেজিতে, উচ্চতা নিব সেন্টিমিটারে এবং বয়স নিব বছরে। এইগুলা একসাথে গুণ করে এটার সাথে আমরা যোগ বিয়োগ করব, যেখানে সবগুলো কিন্তু যোগ, লাস্টেরটা কিন্তু মাইনাস, এই জায়গাটা খেয়াল রাখা লাগবে। এবার চলো আমরা কি করব, মানগুলো শুধু বসাবো। ওর ওজন কত ছিল এখানে তুমি দেওয়া আছে লিখে নিবা, দেওয়া আছে ওজন কত, ওজন ছিল 62 কেজি, তারপরে উচ্চতা ছিল 170 সেন্টিমিটার এবং বয়স কত ছিল, 16 বছর ছিল না, ইয়েস 16 বছর, 16 বছর। ওজন, উচ্চতা আর বয়স এই জায়গাটা লিখে নিয়ে তারপর আমরা শুধু সূত্রের ভিতর মানটা বসাই দিব। তাহলে দেখো ওর ওজন কত, 62 কেজিতেই আছে, বসাই দিলাম। উচ্চতা আমাদের সেন্টিমিটারে লাগে, এই জায়গায় উদ্দীপকে তো আমাদের সেন্টিমিটারই দেওয়া ছিল, ভালো হয়েছে। এরপরে বয়স কত, 16, সবগুলা মান বসাই দিলাম। এখন শুধু মানে ক্যালকুলেটারে উত্তরটা চেপে দিবা। সেক্ষেত্রে যদি তোমার ক্যালকুলেটার 991-এর কম হয় তখন কিন্তু এই ব্র্যাকেটটা ইউজ করিও, ব্র্যাকেট ইউজ না করলে ওই জায়গায় হচ্ছে ভুল মান চলে আসবে। আর যদি 991 হয় তাহলে তোমার ব্র্যাকেট না দিলেও সমস্যা হয় না। 6.8 গুণন 16 শুধু বসাই দিলাম, কত আসলো 1656.6, এটা আমার ক্যালোরি নির্ণয় হলো। ক্যালোরি, এত ক্যালোরি শক্তি তার মানে এত ক্যালোরি তার চাহিদা আছে, মানে পূর্ণ বিশ্রামরত অবস্থায় এতটুকু ক্যালোরি লাগবে। এখন উদ্দীপকে আমরা যখন পড়ছিলাম তখন কি পড়ছিলাম, সে এত বেশি পরিশ্রম করে না কিন্তু 2 থেকে 3 দিন হচ্ছে বন্ধুদের সাথে খেলাধুলা করে, এরকম একটা কথা বলা ছিল না। দেখো তো প্রথম লাইনটাতেই দেখো, তাসফিক অল্প পরিশ্রম করে, সে সপ্তাহে 2 থেকে 3 দিন বন্ধুদের সাথে খেলাধুলা করে। এখন 2 থেকে 3 দিন যখন খেলাধুলা করতেছে তার মানে পূর্ণ বিশ্রামরত অবস্থায় সে সবসময় থাকে না, সে মাঝে মাঝে খেলাধুলা করে। সেক্ষেত্রে 2 থেকে 3 দিন খেলাধুলার ক্ষেত্রে দেখো তোমাদের বইয়ে এরকম একটা চার্ট দিয়ে দেওয়া আছে না, যেখানে যদি তুমি একদম অলস হও, কোনো পরিশ্রম না করো, তখন এই বিএমআর এর মান মাত্র যেটা বের করলাম ওইটার সাথে আমাদের 1.2 গুণ করা লাগে। যদি হালকা পরিশ্রমী 2 থেকে 3 দিন খেলাধুলা করো সেক্ষেত্রে বিএমআর এর মানের সাথে 1.375 গুণ করা লাগে। এরপরে দেখো সপ্তাহে 2 থেকে 3 দিন প্রচুর খেলাধুলা, প্রচুর ওয়ার্ডটা আছে কিন্তু, সেক্ষেত্রে কি হবে 1.55 গুণ করা লাগবে। সপ্তাহে প্রতিদিন যদি প্রচুর খেলাধুলা করে তাহলে ওই বিএমআর এর যে মানটা নির্ণয় করলাম ওইটার সাথে 1.725। আর যদি অত্যন্ত পরিশ্রমী হও আমার মতো সেক্ষেত্রে তোমাকে 1.9 গুণ করা লাগবে। তাহলে উদ্দীপকে আমাদের যে তাসফিকের কথাটা কি বলছিল, সেখানে বলছিল সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে, প্রচুর ওয়ার্ডটা কিন্তু বলে নেই, প্রচুর বললে আবার নিচেরটা হয়ে যেত। তাহলে আমাদের কি করা লাগবে, বিএমআই এর যে মানটা, বিএমআর এর যে মানটা মাত্র বের করলাম এই মানের সাথে আমাকে 1.375 গুণ করা লাগবে। তাহলে চলো আমরা এখন ম্যাথটা করে ফেলি। 1.375 গুণ করব, তাহলে ওইটা আমি কি পাবো, এটা আমি পাবো হচ্ছে ক্যালোরির চাহিদাটা পাবো, ওর যতটুকু ক্যালোরির চাহিদা পূর্ণ বিশ্রামরত অবস্থায় এতটুকু খরচ হয়। আর এখন খাদ্য ক্যালোরির চাহিদা, খাদ্য ক্যালোরির চাহিদা কতটুকু, এই যে বিএমআর এর মানটা বের করলাম কত 1656.6, এটার সাথে আমি 1.375 গুণ করে দিব। চলো গুণ করে দিই, 1.375, এটা গুণ করার পরে কত আসছে 2277.825, এটা বের হইলো আমার কিলো ক্যালোরিতে। এত কিলো ক্যালোরি তার শক্তির চাহিদা আছে, মানে প্রতিদিন যে সে খেলাধুলা করতেছে ওখানে যে শক্তিটা খরচ হচ্ছে, তাহলে আমরা এই মানটা পাইলাম। এখানে হচ্ছে আমাদের উত্তর এই জায়গাটায় শেষ। তাহলে প্রতিদিন কি পরিমাণ ক্যালোরিযুক্ত খাবার, কোথায়, প্রতিদিন কি পরিমাণ ক্যালোরিযুক্ত খাবার তাসফিক তার ওজন ধরে রাখতে সাহায্য করবে। তাহলে দেখো এই যে এই মানটা, এই এতটুকু পরিমাণ খাদ্য যদি সে গ্রহণ করে সেক্ষেত্রে কি হবে, তার ওজনটা ধরে রাখার জন্য এতটুকু মানে খাদ্য তার গ্রহণ করা প্রয়োজন, মানে তার প্রত্যেক দিনের চাহিদা হচ্ছে এতটুকু। তাহলে আমাদের এইখান পর্যন্তই হচ্ছে উত্তরটা শেষ। উত্তর এই জায়গাটায় আমাদের শেষ। যখন ম্যাথ আসবে, ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমার ছাকা নাম্বার, ম্যাথে কিন্তু নাম্বার কাটতে পারে না, কিন্তু বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে টিচারের মুডের উপর নির্ভর করে, উনি চাইলে কিন্তু নাম্বার কেটে ফেলতে পারে। কিন্তু যখন ম্যাথ আসবে দেখো সূত্র বসায়, সহজ ম্যাথ কি করলাম আমি, শুধু সূত্র বসায় উদ্দীপকে যে মানগুলো দেওয়া ছিল মান আবার চেঞ্জও করে দেয় নাই, মাঝে মাঝে উচ্চতা মিটারে দেওয়া থাকে বা ফুটে দেওয়া থাকে, 5 ফুট 2 ইঞ্চি 5 ফুট 3 এরকম বলা থাকে। কিন্তু সেক্ষেত্রে এই উদ্দীপকটা আমাদের কি হলো, একদম সহজ, একদম ডাইরেক্ট মানগুলো দেওয়া আছে, মান ক্যালকুলেটারে বসে হচ্ছে আমি ক্যালোরির হিসাব করে ফেললাম। ক্যালোরির পরে ওই যে ছকটা একটু মনে রাখা লাগবে যে কতটুকু পরিশ্রম করলে কত দিয়ে গুণ করা লাগবে। সেক্ষেত্রে সে 2 থেকে 3 দিন খেলাধুলা করে 1.375 দ্বারা গুণ করার মাধ্যমে আমরা কি পাইছি, এটা কিন্তু কিলো ক্যালোরিতে পাইছি, যেই জায়গাটা খেয়াল রাখা লাগবে। দেখো
এইটা বের হবে ক্যালোরিতে, আর এইখানটায় বের হবে হচ্ছে তোমার কিলো ক্যালোরিতে। যদি উদ্দীপকে বলে দেয় যে কিলো জুলে হিসাব করো, তখন আমরা কি করব, 4.2 দিয়ে গুণ করব। এটা করলে কিন্তু আমরা কিলো জুলে হিসাবটা বের করতে পারি। আর যদি প্রশ্ন বলে না দেয়, সেক্ষেত্রে তুমি যেইটা ইচ্ছে সেটা হচ্ছে বের করে রেখে দিতে পারো। আমি কিলো ক্যালোরি পর্যন্ত রেখে দিলাম। তাহলে সহজ কথাবার্তা আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।